ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন অধ্যাদেশ 2020-এর অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আগামীকাল অধ্যাদেশ জারির প্রস্তুতি বললেন আইনমন্ত্রী। জনগণের চোখের ভাষা ও মনের ভাষা বুঝে প্রধানমন্ত্রী ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির বিধান করেছেন বললেন ওবায়দুল কাদের। প্রতিষ্ঠার পর এবছরই মোংলা বন্দরে এসেছে বেশি জাহাজ, রাজস্ব আয় প্রায় 320 কোটি টাকা। বিশ্বে করোনা ভাইরাসের 9টি টিকা ট্রায়ালে রয়েছে, এবছরই বাজারে আসবে 3টি টিকা। এবং উয়েফা নেশনস লিগ ফুটবলে বেলজিয়ামকে 2-1 গোলে হারিয়েছে ইংল্যান্ড, ফ্রান্সকে রুখে দিল পর্তুগাল। আসসালামু আলাইকুম। বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডের দুপুরের সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি শাহানা চৌধুরী। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন অধ্যাদেশ 2020-এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। গণভবন থেকে ডিজিটাল প্ল্যাটফর্মে বৈঠকে যুক্ত হন প্রধানমন্ত্রী। এছাড়াও বৈঠকে কোভিড-19 মোকাবেলায় পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক গৃহীত সমন্বিত কার্যক্রম সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়। সভায় মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডে বিধান রেখে নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন অধ্যাদেশ মন্ত্রিসভায় অনুমোদনের পর গুলশানের নিজ বাসভবনে সাংবাদিকদের ব্রিফ করেন আইনমন্ত্রী আনিসুল হক। যেহেতু সংসদ এখন সেশনে নাই, সেই জন্য এটাকে অধ্যাদেশ করার জন্য এবং আমরা আজ আগামীকালকে মহামান্য রাষ্ট্রপতির আদেশ বলে ইনশাআল্লাহ এটাকে অধ্যাদেশ হিসাবে জারি করার প্রস্তুতি নিচ্ছি। এর পাশাপাশি এখন আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে ধর্ষণ মামলাগুলি পুরনোগুলি আগে করা হবে এবং নতুনগুলি যত তাড়াতাড়ি সম্ভব শেষ করা হবে আইনি প্রক্রিয়া। আমরা আইনে বিশ্বাস করি এবং আইনি প্রক্রিয়ায় যখন যাবে সেখানে যতটুকু সময় লাগে সেই সময়ের মধ্যে ধর্ষণ মামলাগুলি যাতে সম্পন্ন করা যায় সেই ব্যবস্থা এবং সেই চেষ্টা এই সরকার করবে। প্রতিষ্ঠার পর প্রায় 70 বছরে এবারই মোংলা বন্দরে এসেছে সবচেয়ে বেশি জাহাজ। এর ফলে রাজস্ব আয় হয়েছে প্রায় 320 কোটি টাকা। বন্দরের সমৃদ্ধি ও উন্নতির লক্ষ্যে চলছে নতুন 8টি জেটি নির্মাণ ও নাব্যতা বৃদ্ধির কাজ। সংযুক্ত হচ্ছে হেলিকপ্টার। সমাপ্তির পথে মোংলা ভুটান রেলপথ ও 6 লেন রাস্তা সম্প্রসারণের কাজ। 2030 সাল নাগাদ বন্দর আধুনিকায়নে বিদ্যমান 10 প্রকল্পের কাজ শতভাগ শেষ হবে বলে আশা সংশ্লিষ্টদের। খুলনা শিল্পাঞ্চল প্রতিনিধি মিজানুল ইসলামের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় মোংলা সমুদ্র বন্দরের ভূমিকা অনস্বীকার্য। দেশের দ্বিতীয় বৃহত্তম এই সমুদ্র বন্দরটি লোকসান করতে করতে একসময় গুরুত্ব হারিয়ে ফেলেছিল। তবে বর্তমান সরকারের গ্রহণ করা বেশ কিছু পদক্ষেপ এই বন্দরকে আবার সচল করে তুলেছে। টোটাল 24টি জেটির মাধ্যমে মোংলা বন্দর পরিচালিত হবে। এছাড়াও আরো ভবিষ্যতে আরো নতুন নতুন টার্মিনাল এবং জেটি তৈরি হবে এবং এতে আমাদের যে এই অত্র অঞ্চলের লোকের জীবন জীবিকার মান উন্নত হবে এবং আনুমানিক 1000 লোকের কর্মসংস্থান এখানে করা সম্ভব হবে, যা দেশের জিডিপিতে ইতিবাচক ভূমিকা রাখবে। ইতোমধ্যে মংলার বিভিন্ন চ্যানেলে নাব্যতা ফিরিয়ে আনতে ক্যাপিটাল ড্রেজিং করা হয়েছে। বন্দরে জাহাজ নিরাপদে আগমন ও নির্গমনের সুবিধার্থে লাইট টাওয়ার পুনর্নির্মাণ এবং লাইটেড বয়াসহ স্থাপন করা হয়েছে বিভিন্ন নেভিগেশনাল যন্ত্রপাতি। আমাদের নিজস্ব ড্রেজার আছে যেগুলা দিয়ে আমরা বিভিন্ন স্থানে নাব্যতা হ্রাস পেলে সেটা তাৎক্ষণিকভাবে সেখানে ড্রেস করে নাব্যতা রক্ষা করা যাচ্ছে। নাব্যতা সংকটের জন্য জাহাজ যেতে পারতো না, সেখানেও আমাদের ড্রেজিং করা হয়েছে, এখন সেখানে
গভীর ড্রাফট সম্পন্ন জাহাজ যাচ্ছে। এই বন্দরের উন্নয়নে সংযুক্ত হচ্ছে পদ্মা সেতু, মোংলা খুলনা রেল লাইন, খান জাহান আলী বিমানবন্দর এবং রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ। খুলনা টু মোংলা যে রেল লাইন, এই রেল লাইন হওয়ার পরে ভারত এবং নেপাল যখন এই পোর্ট দিয়ে ইম্পোর্ট শুরু করবে, তখন আমাদের সবচেয়ে সুদিন ফিরে আসবে। এই টোটাল রপ্তানিটা যদি মোংলা পোর্ট দিয়ে আমরা করতে পারি, আমাদেরও সাশ্রয় হয় এবং পোর্টের রপ্তানি কার্যক্রম অনেক বেশি বৃদ্ধি পাবে। আর এই সব উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়িত হলে খুব শীঘ্রই মোংলা বন্দরটি পরিণত হবে বিশ্বমানের বন্দরে। মীনাক্ষী চৌধুরী, বাংলাদেশ টেলিভিশন। বাংলাদেশে ভারতের নবনিযুক্ত হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী আজ সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, জনগণের চোখের ও মনের ভাষা বুঝেই ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির বিধান করেছে সরকার। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বহুমাত্রিক। বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বহুমাত্রিক। প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক, পারস্পরিক বোঝাপড়া ভালো হলে দুদেশেরই অর্থনৈতিক উন্নয়ন সহ যে কোনো সমস্যার সমাধান সহজতর হয়। দুদেশের সরকার এবং পিপল টু পিপল কন্ট্যাক্ট বাড়াতে বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী অত্যন্ত উদার এবং ভবিষ্যৎমুখী। 21 বছর দুদেশের মধ্যে সম্পর্কের যে কৃত্রিম দেয়াল ছিল তা এখন আর নেই। দুদেশের সম্পর্ক এখন নতুন উচ্চতা উন্নীত হয়েছে। প্রধানমন্ত্রী নিজে উদ্যোগ নিয়েছেন এবং এটা সর্বোচ্চ শাস্তি। আমার মনে হয় মানুষের চোখের ভাষা, মনের ভাষা প্রধানমন্ত্রী ভালো বুঝেন এবং যেখানে আমার দেশের জনগণের এটা আজকে জনদাবিতে পরিণত হয়েছে, কাজে এটাকে আমরা অবশ্যই স্বীকৃতি দেব এবং এই লক্ষ্য বাস্তবায়নে। Of His Excellency the Minister, we are hopeful that in my tenure I can continue to deliver, serving not just India's interests but also Bangladesh's interests in India. So we discussed our projects. I sought his guidance on how I should approach my job, and I sought his blessings. ধর্ষণ প্রতিরোধে শুধু আইন প্রণয়ন নয়, কঠোর সামাজিক আন্দোলন গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেছেন তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান। তিনি আজ জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে অপরাজেয় বাংলাদেশ আয়োজিত ধর্ষণ প্রতিরোধে আইনের সংস্কার ও ধর্ষণকে পুঁজি করে অপরাজনীতির বিরুদ্ধে এক আলোচনা সভায় গুরুত্ব আরোপ করেন। সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহ সহ বিশিষ্টজনেরা বক্তব্য রাখেন। পরে তথ্য প্রতিমন্ত্রী বলেন, এখন দেশে সামাজিক বড় ব্যাধি হিসেবে দেখা দিয়েছে ধর্ষণ ও নারী নির্যাতন। তাই ধর্ষণ প্রতিরোধে সরকারের পাশাপাশি জনগণকেও এগিয়ে আসতে হবে। এবারে আন্তর্জাতিক সংবাদ। তৃতীয় ও চূড়ান্ত ধাপের ট্রায়ালের বিভিন্ন পর্যায়ে আছে করোনা ভাইরাসের 9টি টিকা। এর মধ্যে বেশি গ্রহণযোগ্য 3টি টিকা আসছে এবছরই। তৃতীয় ও চূড়ান্ত ধাপের ট্রায়ালের বিভিন্ন পর্যায়ে থাকা 9টি প্রতিষ্ঠানের মধ্যে করোনা ভাইরাসের 3টি টিকাকে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য মনে করছেন বিশেষজ্ঞরা। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরই অন্তত জরুরি ব্যবহারের জন্য হলেও মডার্না, অ্যাস্ট্রাজেনেকা ও ফাইজারের জুটতে পারে। এর বাইরে চীনেরও একাধিক টিকা এবছরের মধ্যে আসতে পারে জরুরি ব্যবহারের জন্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO গত সপ্তাহে সংস্থাটির প্রধান বলেছেন, চলতি বছরের মধ্যে মানুষের নাগালে আসতে যাচ্ছে টিকা। গতকাল WHO, গ্যাভি ও CEPI এর সমন্বয়ে গঠিত কোভ্যাক্স জোটের সঙ্গে যুক্ত হয়েছে চীন। ফলে তাদের কোনো টিকা সফল হলে এবং FDA অনুমোদন পেলে তা থেকে নির্দিষ্ট হারে কোভ্যাক্সে দিতে হবে। কোভ্যাক্স থেকে আবার বিভিন্ন হারে বিশ্বের বিভিন্ন দেশে তা বিতরণ করা হবে। বাংলাদেশও কোভ্যাক্স থেকে টিকা পাবে।
এদিকে গত একদিনে বিশ্বজুড়ে করোনা ভাইরাসে প্রায় 4,000 মানুষের প্রাণহানি ঘটেছে। এ সময় নতুন আক্রান্ত হয়েছে প্রায় 2,80,000। করোনায় আক্রান্ত পশ্চিমবঙ্গের প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। আজ তাকে ভেন্টিলেশনে দেয়া হতে পারে বলে বেলভিউ নার্সিংহোম সূত্রে জানা গেছে। গত মঙ্গলবার সৌমিত্রকে বেলভিউতে ভর্তি করা হয়। এদিকে নতুন এক গবেষণায় অস্ট্রেলিয়ার একদল গবেষক দাবি করেছেন কোভিড-19 সংক্রমণের জন্য দায়ী ভাইরাস ব্যাংকনোট, কাচের তৈরি জিনিস ও স্টেইনলেস স্টিলে প্রায় 28 দিন ধরে বেঁচে থাকতে পারে। চীনের কিংদাও শহরে সাম্প্রতিক সময়ে করোনার সংক্রমণ নতুন করে বেড়ে যাওয়ায় 90 লাখ বাসিন্দার সবার করোনা পরীক্ষার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। আগামী 5 দিনের মধ্যে এই বিশাল জনসংখ্যার নমুনা পরীক্ষা করা হবে। কোভিড মহামারীর মধ্যে ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত। সরকারি প্রণোদনা, প্রশিক্ষণ ও উদ্যোক্তাদের সমন্বিত প্রয়াসে সামগ্রিক বিপর্যয় কাটিয়ে গতি ফিরেছে উৎপাদন ও বাজার ব্যবস্থাপনায়। জান্নাতুল ফেরদৌসের প্রতিবেদন। কোভিড মহামারীতে বড় ধরনের ধাক্কা আসে দেশের বিকাশমান ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে। অবশ্য সরকারি প্রণোদনা আর উদ্যোক্তাদের সমন্বিত প্রয়াসে দ্রুতই ঘুরে দাঁড়াতে শুরু করেছে সম্ভাবনাময় এই অর্থনৈতিক খাত। নিরাপদ শারীরিক দূরত্ব আর স্বাস্থ্যবিধি মানতে গিয়ে প্রচলিত বাজার ব্যবস্থাপনা যখন মুখ থুবড়ে পড়ে, তখন উদ্যোক্তারা বেছে নেন অনলাইন প্ল্যাটফর্ম। কোভিড-19 সময়ও আমাদেরকে যে ধরনের সহযোগিতা, যে ধরনের প্রশিক্ষণ, যে ধরনের যা কিছু প্রয়োজন হয়েছে সেই জায়গা থেকে সহযোগিতা করেছে। কোভিড সিচুয়েশনে আমাদের মতো ক্ষুদ্র উদ্যোক্তারা যেমন অনেক বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে, তেমনি পাশাপাশি নতুন দ্বার উন্মোচন হয়েছে, যেমন দেশীয় পণ্য। দেশীয় পণ্যের প্রচার এবং প্রসার যদি অনেক বৃদ্ধি করা যায়, বহির্বিশ্বেও আমরা অনেক বেশি রপ্তানি করতে পারি। প্রতিষ্ঠিত উদ্যোক্তাদের পাশাপাশি নতুন উদ্যোক্তারাও যাতে অনলাইন প্ল্যাটফর্মে তাদের তৈরিকৃত পণ্য নিয়ে সহজেই বাজারে আসতে পারে, সে লক্ষ্যে প্রয়োজনীয় প্রশিক্ষণের উদ্যোগ নেই এসএমই ফাউন্ডেশন। খুব দ্রুত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কিন্তু এই বাজারে প্রবেশ ঘটছে। প্রায় 1800 কোটি টাকা উদ্যোক্তাদের মধ্যে বিতরণ হয়েছে এবং অনুমোদন হয়েছে প্রায় 3000 কোটি টাকার মতো। অন্যান্য যে সকল প্রশিক্ষণ কার্যক্রম, ক্যাপাসিটি বিল্ডিং অফ দ্য এন্টারপ্রেনার্স ছিল, সেগুলো এপ্রিল-মে মাসে আমরা এগোতে পারিনি বিকজ অফ দ্য প্যান্ডেমিক সিচুয়েশন। সেক্ষেত্রে আমরা স্বাস্থ্যবিধি অনুসরণ করে আমাদের কার্যক্রমকে পুনর্বিন্যাস করছি। দেশের সামষ্টিক অর্থনীতিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অবদানের কথা মাথায় রেখে রাজধানী সহ দেশের সব জেলায় উদ্যোক্তাদের সব ধরনের সহায়তা প্রদান করছে শিল্প মন্ত্রণালয়। ডাটাবেস তৈরি করে কোভিডে ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের ইতিমধ্যে সরকারি প্রণোদনা দেওয়া হয়েছে। একই সঙ্গে বিদেশ ফেরত প্রবাসীদের এই উদ্যোগের সঙ্গে যুক্ত করতে সমন্বিত পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। ডিস্ট্রিক্ট পর্যায়ে সেখানে আমরা এই প্রণোদনাগুলি দেওয়ার যাতে কোনো রকমভাবে কোনো ফাঁক ফোকর না থাকে সেই ব্যবস্থা করেছি। সত্যিকারের যারা উদ্যোক্তা তারা যাতে পায়, এটাই হলো প্রাণ। যে এরা বাঁচলে হয়তো বাংলাদেশ বাঁচবে। বিভিন্ন দেশে বিশেষ করে যারা নতুন করে যারা আবার জায়গা খুঁজছেন যে কোন জায়গায় তারা ইনভেস্টমেন্ট করবে, আমরা কতটুকু তাদেরকে উৎসাহিত করতে পারবো, টেনে আনতে পারবো, সেই সুযোগগুলি দিতে পারবো, সেটাই আমাদের জন্য আজকে একটা চ্যালেঞ্জিং। যারা বিদেশে ছিল উৎপাদনে, তারা যারা এখানে করতে চাচ্ছে, সরকার কিন্তু তাদের প্রতিও অত্যন্ত সহানুভূতিশীল, বিশেষ করে শিল্প মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। দেশের শিক্ষিত তরুণ, বিশেষ করে নারীদের একটি বড় অংশ ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। সংশ্লিষ্টদের প্রত্যাশা, সরকার ও উদ্যোক্তাদের সমন্বিত প্রয়াসে শিগগিরই এই শিল্প ঘুরে দাঁড়াবে। একই সঙ্গে কর্মসংস্থান হবে বিপুল সংখ্যক মানুষের। জান্নাতুল ফেরদৌস, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সারা দেশে স্বাস্থ্যবিধি মেনে চলছে পূজা মণ্ডপ তৈরির প্রস্তুতি। প্রতিমা শিল্পীরা খড়, মাটি ও রঙের কাজ নিয়ে পার করছে ব্যস্ত সময়। তবে করোনার কারণে এবার কাজের চাপ অনেকটাই কম বলে জানিয়েছেন প্রতিমা শিল্পীরা। টাঙ্গাইল ও ঝালকাঠি জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রের ভিত্তিতে তৃপ্তি তেওয়ারির ডেস্ক রিপোর্ট। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে উৎসাহ, উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হবে এবছরের দুর্গাপূজা। এ লক্ষ্যে টাঙ্গাইলের বিভিন্ন স্থানে চলছে প্রতিমা তৈরির প্রস্তুতি। প্রতিদিন একটু একটু করে প্রতিমার অবয়ব ফুটিয়ে তুলছেন প্রতিমা শিল্পীরা। এবার করোনার কাজেই মোটামুটি আমাদের কাজ হয়নি, পূজা বলতে সব বন্ধ হয়, কেউ আগে মাঝে আগ্রহ ছিল না। এখন মোটামুটি সরকারের অনুমতি পায়, এখন সব কাজের একটু চাপ আছে আমাদের। এবার শুধু বাড়িতে বানাইতেছি নিজের খরচ দিয়ে। মানুষকে সেফ সাইড রেখে কিভাবে প্রতিমা দর্শন করানো যায়
এর জন্য আমরা প্রতিটা মন্দিরে স্যানিটাইজার এবং মাস্ক ব্যবহারের ব্যবস্থা রাখতেছি। এদিকে ঝালকাঠিতে প্রতিমার কাঠামো তৈরিতে খড় ও মাটির কাজ শেষ হয়েছে, চলছে রঙের কাজ। অন্যান্য বছর মন্দিরে গিয়ে প্রতিমা তৈরি করলেও করোনার কারণে এবার চিত্র ভিন্ন। নিজ নিজ বাড়িতে প্রতিমা তৈরি করে পূজার আগে তার মন্দিরে পৌঁছে দেয়া হবে। তবে এবছর প্রতিমার চাহিদা ও দাম কিছুটা কম বলেও জানান শিল্পীরা। ফিনিশিং শেষ হলে আবার 7-8 দিন পরে আমাদের রঙের কাজ শুরু হয়ে যাবে। খরচা অনেক বাড়িয়ে গেছে, আমাকে হইতে পোষাইয়ে থাকার মতো কোনো সম্ভব না। ওষুধ নিধনের মতো আমাদের মাঝে থেকে আমাদের এই করোনা নিধন করে আমরা যাতে করে আগামীতে মা দুর্গার সাড়ম্বরে দুর্গা উৎসব পালন করতে পারি, সেদিকে আমাদেরকে শক্তি যোগাবেন। এবার সরকার যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা অনুযায়ী আমাদের স্বাস্থ্যবিধি মেনে পূজা মণ্ডপে পূজা অর্চনা পরিচালনা হবে। প্রতিমা তৈরির পাশাপাশি মণ্ডপগুলোতে চলছে সাজসজ্জার কাজ। প্রতিটি পূজা মণ্ডপে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করা হবে বলে জানান জেলা পূজা উদযাপন পরিষদ। যারা পূজা মণ্ডপে আসবেন তারা তো অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন। এক্ষেত্রে সরকারি নির্দেশনা আছে, আপনাদেরকে সরকারি নির্দেশনাগুলো মেনে চলতে হবে। আমরা জেলা পুলিশের পক্ষ থেকে সর্বদাই সচেষ্ট থাকব যেন আপনারা এই নিয়ম এবং বিধি নিষেধ এগুলো মেনে ঘুরতে আসবেন। আমরা এই ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করব। দর্শনার্থী সহ সকলের জন্য হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। তারপরেও সব রকমের প্রতিবন্ধকতা কাটিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হবে এবারের পূজা, এমনটাই প্রত্যাশা সকলের। তৃপ্তি তেওয়ারি, ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ টেলিভিশন। স্বপ্ন দেখেছিল যে বাংলার ঘরে রবে না দুঃখ ক্ষুধায় পীড়িত। 1972-এর 11ই জানুয়ারি থেকে 1975 সালের 14ই আগস্ট মাত্র 3.5 বছর দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন বঙ্গবন্ধু। এই সংক্ষিপ্ত সময়ে স্বাধীনতার স্বপ্নকে অর্থবহ করতে, বাংলাদেশকে তার লালিত স্বপ্নের সোনার বাংলায় পরিণত করতে অক্লান্ত পরিশ্রম করেছেন জাতির পিতা। স্বাধীন দেশের রাষ্ট্র কাঠামো গঠন, গণতন্ত্র ও মানবাধিকারের উন্নয়ন, ঘুণে ধরা সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তন, অর্থনৈতিক উন্নয়ন এবং সাংস্কৃতিক বিকাশ সবকিছুর পরতে পরতে বঙ্গবন্ধু রেখে গেছেন তাঁর পদচিহ্ন। সংক্ষিপ্ত শাসনামলে শ্মশান বাংলাকে সোনার বাংলায় পরিণত করার জন্য কি কি কাজ শুরু করেছিলেন জাতির পিতা, ধারাবাহিক প্রতিবেদনের সপ্তদশ পর্বে আজ রয়েছে জাতীয়করণ কর্মসূচি। 72-এর 26শে মার্চ ছিল বাংলাদেশের প্রথম স্বাধীনতা বার্ষিকী। শোষণমুক্ত নতুন সমাজ গঠন কর্মসূচির শুভ সূচনা হিসেবে ওই দিন বেতার টেলিভিশনের ভাষণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের সবগুলো বৃহৎ শিল্প কারখানা ও ব্যাংক বিমা জাতীয়করণের ঘোষণা দেন। এই আদেশের মাধ্যমে বিদেশি ব্যাংকের শাখা বাদে সকল ব্যাংক, বিদেশি বিমা কোম্পানির শাখা বাদে সকল সাধারণ জীবন বিমা, সকল চটকল, বস্ত্রকল, সুতাকল, চিনিকল, অভ্যন্তরীণ ও উপকূলীয় অধিকাংশ নৌযান, 15 লাখ টাকা বা বেশি মূল্যের সব পরিত্যক্ত ও অনুপস্থিত মালিকানার সম্পত্তি জাতীয়করণ করা হয়। ওই আদেশে বাংলাদেশ বিমান ও শিপিং কর্পোরেশনকে সরকারিকরণ এবং ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের অধীনে আমদানি রপ্তানি বাণিজ্য অন্তর্ভুক্ত করা হয়। এর মাধ্যমে 80 থেকে 85 ভাগ শিল্প কারখানা রাষ্ট্রীয় মালিকানায় চলে আসে। বঙ্গবন্ধুর আমলে বাংলাদেশে প্রায় বেশিরভাগ শিল্প প্রতিষ্ঠানকেই জাতীয়করণ করা হয়। নতুন সমাজ গড়ে তোলার জন্য, সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য এবং দেশের অর্থনীতিতে বিশৃঙ্খলা যাতে না ঘটে সেটার জন্য বঙ্গবন্ধু ব্যাপক জাতীয়করণ কর্মসূচি গ্রহণ করেছিলেন। যুদ্ধবিধ্বস্ত কারখানাগুলোকে চালু করার জন্য জাতীয়করণকৃত ব্যাংকগুলোর মাধ্যমে 158 কোটি টাকা সরবরাহ করে বঙ্গবন্ধু সরকার। এর মাধ্যমে কারখানাগুলো বেঁচে যায় বন্ধ হয়ে যাওয়া এবং লুটপাটের হাত থেকে। দূরীভূত হয় লাখ লাখ শ্রমিকের বেকার হয়ে যাওয়ার আশঙ্কা। শিল্প নিয়ে বড়ই বিপদে পড়েছিলেন বঙ্গবন্ধু, কারণ শিল্প কিন্তু পশ্চিম পাকিস্তানিদের ছিল।
বাংলাদেশের মানুষের উদ্যোক্তাদের খুব বেশি শিল্প কারখানা ছিল না, অথচ উনি এসে দেখলেন যে সমস্ত উদ্যোক্তারা চলে গেছে, এমনকি তাদের যে ব্যবহৃত গাড়ি সেটাও কিন্তু যুদ্ধের আগে তারা নিয়ে চলে গেছেন। এরকম একটি সময়ে তিনি যেটা সিদ্ধান্ত নিলেন, খুব দ্রুত সিদ্ধান্ত নিলেন, সেটা হলো জাতীয়করণ, শিল্পের জাতীয়করণ। এটা কিন্তু একটা সাময়িক ঘটনা ছিল, কারণ কোনো উদ্যোক্তা ছিল না, তার এটা চালাবে কাকে দিয়ে। সুতরাং এই জাতীয়করণের নীতিটি তাকে বাধ্য হয়ে করতে হয়েছিল, কারণ আমাদের নিজস্ব উদ্যোক্তা ছিল না। মুক্তিযুদ্ধের সময় ওই পুঁজিপতি গোষ্ঠী অবস্থান নেয় বাঙালির স্বাধীনতা সংগ্রামের বিপক্ষে। পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের পর ওই গোষ্ঠী শিল্প কারখানাগুলো ফেলে পালিয়ে যায়, নিয়ে যায় নগদ 800 কোটি টাকা, রেখে যায় বিশাল ঋণের দায়। দেনার পরিমাণ ছিল ওই কারখানাগুলোর প্রকৃত মূল্যের কয়েক গুণ বেশি। বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়, মুক্তিযুদ্ধের সময় দেশের 237টি শিল্প কারখানার মধ্যে 195টি কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই পরিস্থিতিতে বঙ্গবন্ধুর হাতে দুটি পথ খোলা ছিল। তিনি এ বিষয়ে নির্লিপ্ত থাকতে পারতেন, এতে কলকারখানাগুলো বেআইনি হিসেবে বন্ধ থাকত, লাখ লাখ শ্রমিক চাকরিচ্যুত হতো এবং লুটপাটের মাধ্যমে নিশ্চিহ্ন হয়ে যেত। দ্বিতীয় পথ ছিল কারখানাগুলোকে সরকারের নিয়ন্ত্রণে এনে চালু করা এবং উৎপাদন অব্যাহত রাখা। সামাজিক সুবিচার নিশ্চিতকরণের মাধ্যমে টেকসই অর্থনৈতিক উন্নয়ন ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লক্ষ্য। তাই স্বাধীনতার পরপরই বৃহৎ কলকারখানাগুলো জাতীয়করণ করে সুদৃঢ় করেছিলেন শিল্পায়নের ভিত, ভেঙে দিয়েছিলেন শোষণের চাবিকাঠি। জাতীয়করণের মাধ্যমে তিনি সৃষ্টি করেছেন ব্যক্তি খাতের বিকাশের অনুকূল পরিবেশ। দর্শক, এ বিষয়ে একটি প্রামাণ্য অনুষ্ঠান দেখবেন আজ রাত 8টার বাংলা সংবাদের পর। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বিধান করায় সরকারের পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ। তারা বলছেন, আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা গেলেই নারীদের নিরাপত্তা নিশ্চিত হবে। রিপোর্ট জান্নাতুল ফেরদৌসের। ধর্ষণের মতো আদিম বর্বরতা পৃথিবীতে যুগ যুগ ধরে চলে আসছে, কিন্তু সভ্যতার বিকাশ পর্বে এটি কোনোভাবেই কাম্য নয়। ৭১-এর মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময় পাকিস্তানি সেনাবাহিনী এবং এদেশীয় দস্যুরা বাংলার মা বোনদের সম্ভ্রম কেড়ে নেয়। ২০০১ থেকে ২০০৬ বিএনপি জামাত শাসনামলে একইভাবে দেশজুড়ে ধর্ষণ ও সহিংসতার ঘটনা ঘটে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বিচারহীনতার সংস্কৃতি চলায় ধর্ষণের বা নারীর প্রতি সহিংসতার কোনো বিচার হয়নি। দীর্ঘদিন বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। ২০০৯ সালে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার রাষ্ট্রীয় দায়িত্বে এসে ধর্ষণ সহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে। এরপরও সম্প্রতি দেশজুড়ে বেশ কিছু ধর্ষণের ঘটনা ঘটে, যা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিবেককে তাড়া করে ফেরে। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রচলিত আইন সংশোধন করেন। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাবজ্জীবনের পরিবর্তে মৃত্যুদণ্ডের আইন করবার নির্দেশ প্রদান করেন, যা আজ মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পায়। আইন বিশেষজ্ঞ এবং মানবাধিকার কর্মীরা মনে করছেন, প্রধানমন্ত্রী এই মানবিক উদ্যোগ ধর্ষিতাদের ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে যেমনি সহায়ক ভূমিকা পালন করবে, একই সঙ্গে ধর্ষণের মতো জঘন্যতম অপরাধ থেকে দেশ বেরিয়ে আসবে। আগে তো মনে করছে যে কিচ্ছু হবে না, কিন্তু যখন দেখবে যে না, একটা অত্যন্ত শক্ত আইন আছে এবং এটার সাজা মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে, সেই জন্য আমার মনে হয় যারা এই ধরনের অপরাধ করতে চায় বা প্রলুব্ধ হবে, তারা নিশ্চয়ই এই আইনের যদি প্রয়োগ করা হয় সঠিকভাবে, তাহলে তাদের আর এই প্রবণতা থাকবে। বিচারকও অত্যন্ত ধৈর্য সহকারে শাস্তি দিয়ে সমস্ত দিক বিবেচনা করে কিন্তু রায়। আমার মনে হয় যে এটা একটা কার্যকরী পদক্ষেপ নিচ্ছে সরকার। প্রধানমন্ত্রীর উদ্যোগকে স্বাগত জানিয়ে মানবাধিকার কর্মীরা যে কথা বলছেন, শুধু আইন দিয়ে ধর্ষণের মতো সামাজিক অপরাধ প্রতিরোধ পুরোপুরি সম্ভব নয়, প্রয়োজন আইনের যথাযথ প্রয়োগ। শুধু মৃত্যুদণ্ড বললেই এটা হবে না, পুরো প্রক্রিয়ায় এই পুরো আইনটার সার্বিকভাবে দেখতে হবে। এটা যেন কার্যকরী হতে পারে, এই বিষয়টা স্পষ্টভাবে দেখা। দ্রুত বিচারটা কিভাবে করা যেতে পারে সেই জিনিসটা আমরা মনে করি যে দেখা দরকার। সবচেয়ে বড় পরিবর্তন করা দরকার হলো পুরুষের মানসিকতা এবং তাকে সমান মর্যাদা দিয়ে দেখা। আইন শৃঙ্খলা বাহিনীকে আরো বেশি যত্নশীল হতে হবে। অর্থাৎ একটি নারী যখন ধর্ষণ হয়
তখন আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু প্রচুর অন্য জাতীয় কথাবার্তা শুনতে চেষ্টা করেন, পারিপার্শ্বিকতা বিচার করার চেষ্টা করেন। প্রচুর অর্থনৈতিক একটি সহযোগিতা দরকার এবং নারীদের একটি ক্ষমতা যন্ত্রের সাথে বা সামাজিক যে আমাদের নেটওয়ার্কগুলি আছে সেটার সাথে সম্পৃক্ততা প্রয়োজন। সমাজকর্মীরা বলছেন, আইনের পাশাপাশি মানুষের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনতে হবে। একই সঙ্গে ধর্ষণ কিংবা নারীর প্রতি সহিংসতার মতো অপরাধের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। জান্নাতুল ফেরদৌস, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। জাতীয় শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। দিবসটি উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয় শ্রমিক লীগের নেতাকর্মীরা। সংগঠনের সভাপতি ফজলুল হক মন্টুর সভাপতিত্বে এ সময় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান এবং আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ সকল ষড়যন্ত্র প্রতিহত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পবিত্র কোরআন ও রাসূল সম্পর্কে কটূক্তি সহ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার শরণাঙ্কর থেরোর গ্রেফতারের দাবিতে আজ জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির নেতাকর্মীরা। সমাবেশে সংগঠনের সভাপতি মাওলানা ইসমাইল হোসাইনের সভাপতিত্বে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তাগণ বলেন, শরণাঙ্কর থেরোর সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। বক্তারা বলেন, সাম্প্রতিককালে দেশের বিভিন্ন স্থানে সংগঠিত ধর্ষণ ও নারী নির্যাতন নিয়ে অপরাজনীতির অপচেষ্টা করছে বিএনপি জামাত চক্র। বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী শরণাঙ্কর থেরোর দ্রুত গ্রেফতার এবং ধর্ষণ ও নারী নির্যাতনে জড়িত দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান। এদিকে গতকাল প্রেস ক্লাবে অপর এক মানববন্ধনে আসন্ন দুর্গাপূজার আগেই চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ফলাহারিয়া গ্রামে সনাতন সম্প্রদায়ের প্রাচীন শ্মশান দখলকারী বৌদ্ধ ধর্মীয় ভিক্ষু শরণাঙ্কর থেরোকে গ্রেপ্তারের দাবি জানান সনাতন ধর্মাবলম্বী ঐক্য পরিষদের নেতারা। নেতৃবৃন্দ বলেন, ভণ্ড, প্রতারক, মিথ্যাবাদী, ভূমিদস্যু শরণাঙ্কর থেরো রাঙ্গুনিয়ার ফলাহারিয়া গ্রামে সনাতন সম্প্রদায়ের প্রাচীন শ্মশান দখল করে সেখানে কাউকে সৎকার করতে দিচ্ছে না। বৌদ্ধ ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে বন বিভাগের ১০০ একর জায়গা দখল করে নিয়েছে। স্থাপনা নির্মাণের নামে হাজার হাজার গাছ উপড়ে ফেলে বন বিভাগ ধ্বংস করেছে। এসব অপকর্ম প্রকাশের পর এলাকা থেকে বিতাড়িত হয়ে এখন রাঙ্গুনিয়ার শত বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের নতুন খেলায় মেতে উঠেছে শরণাঙ্কর। রাঙ্গুনিয়া কদমতলী মন্দিরের পুরোহিত মুক্তিযোদ্ধা রূপম চক্রবর্তীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের নন্দিত কণ্ঠশিল্পী মুক্তিযোদ্ধা মনোরঞ্জন ঘোষাল। বক্তব্য রাখেন সৈয়দবাড়ি মন্দিরের পুরোহিত সুজন চক্রবর্তী, অভিনেত্রী অরুণা বিশ্বাস ও চট্টগ্রাম উত্তর জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের নেতা পঙ্কজ। উনি হিন্দুদের শ্মশান দখল করছেন, এত বড় সাহস ওনাকে কে দিয়েছে? এখনো কেন তাকে আইন শৃঙ্খলা বাহিনী তাকে ধরতে পারেননি? এখনো কেন তিনি জেলে নেই? আমি সেই প্রশ্ন সরকারের কাছে করছি। শরণ শঙ্কর থেরো বৌদ্ধ ভিক্ষু রাঙ্গুনিয়ার শ্মশান ঘাটটি দখল করে নিয়েছে এবং সেখানে কোনো হিন্দুদেরকে দাহ করতে বা সৎকার করতে দিচ্ছে না। রাঙ্গুনিয়ায় যে অমানবিক ঘটনা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এবারে কৃষি সংবাদ। হবিগঞ্জে দিন দিন জনপ্রিয় হচ্ছে নার্সারি ব্যবসা। এসব নার্সারির ফল, ফুল সহ বিভিন্ন জাতের গাছের চারা স্থানীয় চাহিদা মিটিয়ে বিক্রি করা হচ্ছে জেলার বিভিন্ন স্থানে। নার্সারিগুলোতে কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে অন্তত হাজার মানুষের। জেলা প্রতিনিধি মোহাম্মদ আলমগীর খানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে আরফিন মাসুদের প্রতিবেদন। হবিগঞ্জের শহরতলির গোপায়া ইউনিয়নের পশ্চিম ভাদই গ্রাম। গ্রামটিতে প্রায় শতাধিক নার্সারি গড়ে ওঠায় অনেকের কাছেই গ্রামটি পরিচিতি পেয়েছে নার্সারি গ্রাম হিসেবে। নার্সারিগুলোতে উৎপাদিত ৩০০ জাতের ফুল ও ফলের চারা স্থানীয় চাহিদা মেটানোর পর চলে যাচ্ছে জেলার বিভিন্ন স্থানে। এছাড়াও এখানে রয়েছে প্রায় হাজার মানুষের কর্মসংস্থান। চারার মান ভালো হওয়ায় এ সকল নার্সারির মালিকেরা ব্যবসাও করছেন ভালো। আমার 10টা জায়গার মধ্যে নার্সারি আছে। এখানে আমার নার্সারিতে ফুলে ফলে
এবং কার্ডে 300 প্রজাতির গাছ আছে। এই নার্সারি পেশার সাথে জড়িত সারা বাংলাদেশে আমি বিভিন্ন ধরনের ফল ফুল বিভিন্ন প্রজাতির গাছের চারা সারা বাংলাদেশে বিক্রি করি। নার্সারিগুলোতে প্রতিদিন জেলার বিভিন্ন জায়গা থেকে আসছেন ফুল ও বৃক্ষপ্রেমী মানুষ। তারা ফলদ, বনজ ও বিভিন্ন ধরনের ফুলের গাছ কিনে নিয়ে নিজ নিজ বাড়িতে ছাদ কৃষি সহ বাড়ির আশেপাশে করছেন বৃক্ষরোপণ। আমি প্রতি বছরই 1-2টা করে চারা লাগাই। আমি এই বছর 4টি আমের চারা রোপণ করব আমার বাড়িতে। আমার খুবই ভালো লাগে বাগান করতে। এখন বাগানে যখন ফুল ফল হয় তখন ওগুলো দেখেও মনটা অনেক আনন্দে ভরে যায়। ভাদোই গ্রামের নার্সারি ব্যবসায়ীরা জানান, সরকারি ব্যাংকের মাধ্যমে ঋণের সহযোগিতা পেলে তারা তাদের নার্সারি ব্যবসাকে আরও সম্প্রসারণ করতে পারবেন। জেলার বাইরেও বিক্রি করে লাভবান হবেন তারা। স্থানীয় কৃষি অফিসের পক্ষ থেকে নার্সারি ব্যবসায়ীদের নিয়মিত পরামর্শের পাশাপাশি বিভিন্ন ধরনের সহযোগিতা করা হয়। আমরা সরজমিনে আইসা আমরা ওনাদেরকে দেখাই দিই, শিখাই দিই, নার্সারির পরিচর্যা সম্বন্ধে শিখাই দিই, নার্সারি কিভাবে স্থাপন করতে হয় এগুলোর উপরে আমরা ওনাদেরকে প্রশিক্ষণ দিই এবং যারা এখানে কাজ করে তাদেরকেও আমরা প্রশিক্ষণ দিই। সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা হলে এই খাতকে আরও উন্নত করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আরেফিন মাসুদ, ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ টেলিভিশন। এবারে খেলার খবর। উয়েফা নেশনস লিগ ফুটবলে বিশ্ব র্যাঙ্কিংয়ের 1 নম্বর দল বেলজিয়ামকে 2-1 গোলে হারিয়েছে ইংল্যান্ড। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে 3 লায়ন্সদের পক্ষে একটি করে গোল করেন মার্কাস রাশফোর্ড ও ম্যাসন মাউন্ট। বেলজিয়ানদের পক্ষে একমাত্র গোলটি করেন রোমালো লুকাকু। এদিকে স্টাডি দি ফ্রান্স স্টেডিয়ামে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে গোল শূন্যভাবে রুখে দিয়েছে ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল। অপর ম্যাচে আইসল্যান্ডকে 3-0 গোলে ডেনমার্ক, মলদোভাকে 2-0 গোলে গ্রিস এবং সুইডেনকে 2-1 গোলে পরাজিত করেছে ক্রোয়েশিয়া। আর পোল্যান্ডের সঙ্গে ইতালি এবং বসনিয়া হার্জেগোভিনার সঙ্গে গোল শূন্য ড্র করেছে নেদারল্যান্ডস। শারজায় আইপিএল ক্রিকেটে রাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। এদিকে গতরাতে আবুধাবিতে দিল্লি ক্যাপিটালসকে 5 উইকেটে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। দুবাই আরেক ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে 5 উইকেটে পরাজিত করে রাজস্থান রয়্যালস। দুপুরের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার জানিয়ে দেব। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন অধ্যাদেশ 2020-এর অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আগামীকাল অধ্যাদেশ জারির প্রস্তুতি বললেন আইনমন্ত্রী। জনগণের চোখের ও মনের ভাষা বুঝে প্রধানমন্ত্রী ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির বিধান করেছেন বলে ওবায়দুল কাদের। প্রতিষ্ঠার পর এবছরই মোংলা বন্দরে এসেছে বেশি জাহাজ। রাজস্ব আয় প্রায় 320 কোটি টাকা। বিশ্বে করোনা ভাইরাসের 9টি টিকা ট্রায়ালে রয়েছে। এবছরই বাজারে আসবে 3টি টিকা। এবং উয়েফা নেশনস লিগ ফুটবলে বেলজিয়ামকে 2-1 গোলে হারিয়েছে ইংল্যান্ড। ফ্রান্সকে রুখে দিল পর্তুগাল। খবর শেষ হলো। খোদা হাফেজ।